কথায় আছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। মাত্র ১ মাসের মধ্যে ঘুরে গেল দেশের রাজনৈতিক পরিস্থিতি। লন্ডন বন্দোবস্তের আজ ১ মাস হলো। গত ১৩ই জুন লন্ডনে হোটেল ডরচেস্টারে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠকের পর উৎফুল্লিত বিএনপি ১ মাসের মধ্যে রাজনীতির আকাশে অনিশ্চয়তার মেঘ দেখতে পাচ্ছে। আবার ১ বছর আগের জুলাইয়ে বাংলাদেশ ছিল মিছিলে স্লোগানে উত্তাল। সেই স্লোগানের লক্ষ্যবস্তু ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে লক্ষ্য করে দেওয়া স্লোগান অনেকের চোখেই তখন শালীনতার মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু বছর ঘুরে সেই জুলাইয়ে আবার স্লোগান উঠেছে, এবারও শালীনতার মাত্রা ছাড়ানো স্লোগান। তবে লক্ষ্য বদলে গেছে, তীর এবার বিএনপি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে। শুধু তাই নয়, এতদিন আভাসে ইঙ্গিতে বিএনপির বিরুদ্ধে বলছিল, এখন খোলাখুলি ভাবে বিএনপি ও তারেক রহমানের নাম নিয়ে হুমকি দিচ্ছেন সরকার সমর্থক কিংস পার্টি এনসিপি নেতারা। প্রকাশ্যে অবমাননা করা হলো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে। তাও করা হচ্ছে কলেজ ছাত্রদের দিয়ে। এমন পরিস্থিতিতে বিএনপির মধ্যে আবার -2 ফর্মুলার আশঙ্কা জেগে উঠেছে, যে শঙ্কার কথা গত বছর অভ্যুত্থানের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই প্রথম তুলেছিলেন। দলটির অনেকেরই আশঙ্কা, আওয়ামী লীগকে ময়দান থেকে সরিয়ে দেওয়ার পর এবার ইউনূসের কূট চালে নিশানা তবে বিএনপি। মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশে 2007-এ সেই -2 কর্মসূচি বাস্তবায়ন করার পথে এগিয়ে এগোচ্ছে ইউনূস বাহিনী। যদি তাই হয়, তাহলে লন্ডন বন্দোবস্ত করতে গিয়ে কি তারেক রহমান বড় একটি ধরা খেলেন? রাজনৈতিক সংকটের মধ্যে ফেলে দিলেন নিজের দলকে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মিটফোর্টের লোমহর্ষক হত্যাকাণ্ডের ভিডিও পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। গত ৯ জুলাই পুরান ঢাকার মিটফোর্ট হাসপাতালের সামনে প্রকাশ্যে পাথর দিয়ে থেতলে মারা হয় ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ লালচাঁদ সোহাগকে। এমনকি বিবস্ত্র করে মৃতদেহের উপর কয়েকজনকে লাফাতেও দেখা যায়। এই পৈশাচিক হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়, যা দেখে সারা দেশের মানুষ শিউরে ওঠে। কিন্তু পরিস্থিতি বিবেচনায় একটি বিষয় লাউড অ্যান্ড ক্লিয়ার, এই কংক্রিটের খণ্ডটি আসলে খালেদা জিয়ার দল বিএনপিরই মাথায় এসে পড়েছে। হামলাকারীদের বিএনপি সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হলেও গা বাঁচাতে পারছে না খালেদা জিয়ার দল। মিটফোর্টে প্রকাশ্যে খুনে বিএনপি সহযোগী সংগঠনের স্থানীয় নেতাদের জড়িত থাকার খবর প্রকাশের পর বিভিন্ন ক্যাম্পাসে তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান ওঠে। এই মিছিলের পেছনে এনসিপি ও জামাত ইসলামের হাত রয়েছে বলে সন্দেহ করছেন বিএনপির নেতারা। ১ বছর আগের জুলাইয়ে স্লোগানের লক্ষ্যবস্তু ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বছর ঘুরে এই জুলাইয়ের স্লোগান উঠেছে বিএনপির বিরুদ্ধে, আর এবারও স্বাধীনতার মাত্রা ছাড়ানো স্লোগানের লক্ষ্য বদলে এখন বিএনপি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারেক রহমানের নামে খুব বাজে ভাষায় স্লোগান দেওয়া হয়। যেমন একটি স্লোগান ছিল, চাঁদা দেই পল্টনে, চলে যায় লন্ডনে। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন তারেক রহমানের বিরুদ্ধে লন্ডনে বসে চাঁদাবাজিতে পৃষ্ঠপোষকতা করার অভিযোগ এনেছেন। তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, লন্ডন থেকে চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা না করে আপনি দেশে এসে বিএনপিকে চাঁদাবাজদের কবল থেকে উদ্ধার করুন। এনসিপি নেতারা মিটফোর্ট হত্যাকাণ্ডের জন্য যুবদলের সন্ত্রাসীদের দায়ী করেছেন এবং বলেছেন, এই হত্যাকাণ্ড জাতির কাছে কি বার্তা দিতে চায় তা খোদ বিএনপিকেই পরিষ্কার করতে হবে। এনসিপি নেতা সার্জিস আলম ফেসবুকে সরাসরি তারেক রহমানের নাম উল্লেখ করে বলেছেন, আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান জনাব তারেক রহমান। তিনি আরো বলেন, যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যার দায় হাসিনার উপর বর্তায়, সেই একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতাকর্মীদের করা খুনের দায় আপনার উপরেও বর্তায়। ১৩ জুলাই মিটফোর্টের সামনে গিয়ে জড়ো হয়েছিল আইডিয়াল ও ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী। সেখানে তারা জিয়া পরিবারের সদস্যদের ছবি আছে এমন পোস্টার ছিঁড়ে পায়ের নিচে দেয়ার
ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যে আবার বিএনপির অনেক নেতাকর্মীদের মধ্যে পদত্যাগের হিড়িক লেগে গেছে। অভিযোগ উঠেছে পদত্যাগকারীদের একটি অংশ অতীতে জামাতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। বিএনপির সূত্রগুলো বলছে যারা পদত্যাগ করছেন তাদের অনেকেই জামাত ঘনিষ্ঠ ছিলেন এবং বিএনপি গণতান্ত্রিক ও মধ্যপন্থী অবস্থান নিতে যাওয়ায় তারা নিজেদের জায়গা খুঁজে পাচ্ছে না। অথচ ঠিক 1 মাস আগে এই দিনটি ছিল বিএনপি নেতাকর্মীদের কাছে আনন্দের দিন। মানে গত 13ই জুন লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের সাথে বৈঠক এবং যৌথ ঘোষণার পর দলটির নেতাকর্মীরা এই বৈঠকটিকে ঐতিহাসিক বলে দাবি করেছিলেন। তার 1 মাসের মধ্যে রাজনীতির ভিন্ন রূপ দেখতে পাচ্ছে দলটির নেতাকর্মীরা। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছিলেন কোনোভাবে সরকারের সঙ্গে বিরোধে যাওয়া যাবে না। মিয়ানমারের করিডোর এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া নিয়েও দল মুখ বন্ধ রাখবে, হয়েছেও তাই। তারেকের নির্দেশে আন্দোলন গুটিয়ে মেয়র হওয়ার দাবি ত্যাগ করে নিজের রাজনৈতিক কেরিয়ার একদম শেষ করে ফেলেছে বিএনপি নেতা ইশরাক হোসেন। কিন্তু মিটফোর্ড হত্যাকাণ্ডের পরে সেই তারেক রহমানও ইউনূস সরকারের মতি গতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। ঢাকায় একটি অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেছেন, এই ঘটনায় স্ক্রিনে যাকে হত্যা করতে দেখা গিয়েছে তাকে কেন সরকার এখনো গ্রেফতার করেনি? আমরা কি তাহলে ধরে নেব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাইছে সেখানে সরকার এবং প্রশাসনের প্রশ্রয় আছে? যার পদত্যাগের দাবি আনুষ্ঠানিকভাবে তুলেছিল বিএনপি সেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে বিএনপিকে ইঙ্গিত করে প্রস্তর যুগের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এসবের প্রতিক্রিয়ায় তারেক নিজেই ফেসবুকে লিখেছেন, বিএনপি তো সরকার চালায় না, তাহলে সরকার কেন মিটফোর্ডের খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? বিএনপি ও তারেক রহমানকে জড়িয়ে বা ইঙ্গিত করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের লেখালেখি হচ্ছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, দল থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার পরও এ ধরনের প্রচার পরিকল্পিত এবং নোংরা রাজনীতির চর্চা। তারেক রহমান দলের এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, আজ থেকে 8-9 মাস আগে বলেছিলাম অদৃশ্য শত্রু আছে, সেই অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এই সভায় অদৃশ্য সেই শত্রু কারা তা স্পষ্ট করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এনসিপি কে আক্রমণ করে নানা বক্তব্যের পর সম্প্রতি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, নির্বাচনী জোটের বিষয়ে তাদের দরজা এনসিপির জন্য খোলা, কিন্তু বর্তমানে খুলনা অঞ্চলে পদযাত্রায় থাকা এনসিপির নেতারা জনসভায় দিচ্ছেন ভিন্ন বার্তা। জুলাই অভ্যুত্থান স্মরণে তাদের সেই কর্মসূচি এখন বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে সোট তুলেছে। খুলনায় এক জনসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ব্যবসায়ীরা আগে শেখ হাসিনার সিরিয়াল ধরত, এখন ধরে লন্ডনের সিরিয়াল। বিএনপি সেই ব্যবসায়ীদের থেতলে দিয়েছে, মানুষ আর এই ধোঁকাবাজি মানবে না। এই প্রক্রিয়ায় বিএনপির মধ্যে আবার -2 ফর্মুলার আশঙ্কা জেগে উঠেছে। 2007 সালে রাজনৈতিক সংকটের মধ্যে জরুরি অবস্থা জারির পর প্রধান দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতির বাইরে ছুঁড়ে ফেলার একটি ষড়যন্ত্র হয়েছিল, যা -2 নামেই পরিচিতি পায়। দেশ বিদেশে সেই ষড়যন্ত্র শেষ পর্যন্ত সফল হয়নি। বিএনপি নেতাদের ধারণা, তারেকের সঙ্গে লন্ডনের বৈঠকে ইউনূসের লক্ষ্য ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নেওয়া, বিএনপিকে কার্যত ঠুটু করে দেওয়া। তাদের মতে এই লক্ষ্য অর্জনে ইউনূস 100% সফল। ফিরে আসার পরও নির্বাচনের দিনক্ষণ নিয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার কথা যে বলা হয়েছিল তা আসলে ছিল আইওয়াস। কারণ জামাত ইসলামী যে মপতন্ত্রের অভিযোগ তোলে এবং এনসিপি জুলাই সনদ না হওয়া ও নতুন সংবিধান প্রণয়ন না হওয়ার অভিযোগে নির্বাচনের বিরোধিতা করে, তার সবগুলির লক্ষ্য বিএনপি। এর মধ্যে ঐকমত্য কমিটির সঙ্গে বৈঠকে ইউনূস ঘোষণা করেছেন, নতুন সংবিধান, মহিলা আসনগুলিতে সরাসরি নির্বাচন, সংবিধান সংশোধনের প্রক্রিয়া বা সাংবিধানিক পদগুলিতে নিয়োগের প্রক্রিয়া নিয়ে ঐকমত্য না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে চিন্তাই করা হবে না। এই গুরুতর বিষয়গুলোতে জামাত ও এনসিপি একমত হলেও বিএনপি ভিন্ন মত। যেমন তারা পুরনো সংবিধান বাতিলের পক্ষপাতী নয়, সাংবিধানিক পদগুলিতে নিয়োগের জন্য অনির্বাচিত একটি কমিশন গঠনও বিএনপি চায় না, কিন্তু সরকার এগুলো চায় জামাত ও এনসিপিও।
নির্বাচন অনুষ্ঠানের ভাবনাটি যে সরকারের মধ্যে একেবারেই নেই তা পরিষ্কার হয়ে গেছে বিবিসিকে দেয়া প্রধান নির্বাচন কমিশনারের দেয়া সাক্ষাৎকারে। বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য প্রশ্ন রেখেছেন, সিএসি পরিষ্কারভাবে বলেছেন নির্বাচন কবে হবে সেটি সরকার থেকে কমিশনকে বলা হয়নি, এমনকি নির্বাচন নিয়ে সরকার পক্ষ থেকে ইসির সাথে কোনো আনুষ্ঠানিক আলাপই হয়নি, তাহলে নির্বাচন হয় কিভাবে? বিএনপির নেতাদের আশঙ্কা, এভাবে নির্বাচন এগোনোর প্রশ্নে বিএনপির ঘাড়ে বন্দুক তুলে দেওয়ার কৌশল নিয়েছে ইউনূস, যা নিছক ব্ল্যাকমেইল ছাড়া আর কিছুই নাই। তার আগে মেটিকুলাস ডিজাইনে -2 কর্মসূচি বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার, যাতে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিকে রাজনীতির মাঠের বাইরে পাঠিয়ে সরকার সমর্থক উগ্রপন্থীদের হাতে ক্ষমতা তুলে দিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের আশঙ্কা, চিরুনি অভিযানে হয়তো বিএনপি নেতা কর্মীদেরকে বেশি গ্রেপ্তার করা হবে। আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ফুটেজ দেখে বেশ খানিকটা বিস্মিত হয়েছি, আটকেও উঠেছি। বিশ্বাস করতে পারছিলাম না, বিশ্বাস করতে চাইছিলাম না। মনে হচ্ছিল যে বিরোধী কোনো গ্রুপ এটি মেক করেছে। পরবর্তীতে ফুল ভিডিও ফুটেজটি যখন সামনে এলো তখন সত্যি সত্যি অবাক হয়েছি। তার কারণ আগের ফুটেজটিতে সম্পূর্ণ চিত্রটি ছিল না, শুধু পায়ের ছবি ছিল। আমি আসছি সে বিষয়ে। তো তার আগে একটু বলি যে রাজধানী মিটফোর্ড হসপিটালের সামনে মধ্যযুগীয় বর্বরতায় যে হত্যাকাণ্ডটি ঘটল তার প্রতিবাদে রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল বের করেছে, বিক্ষোভ মিছিল বের করেছে। তারা বিক্ষোভ প্রদর্শন করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ব্যানারেই। নিঃসন্দেহে এটি ভালো লাগার কথা যে তরুণ সমাজ বা শিক্ষার্থীরা কিংবা কিশোর সমাজ তারা যে কোনো অপকর্ম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা এখনো করছে। তারা স্লোগান দিল, চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, 24-এর বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, তাও ভালো কথা। আপোষ না সংগ্রাম, সংগ্রাম, সেটিও ভালো কথা। কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরাও যোগ দিয়েছিল, তারাও স্লোগান দিয়েছে। কিন্তু পরবর্তীতে মিটফোর্ড হসপিটালের সামনে যে দৃশ্যটি আমাদের সামনে এলো সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের পোস্টার তারা পা দিয়ে দুমড়ে মুচড়ে নৃত্য করছে, এক অর্থে নাচানাচি করছে। তারা সেই পোস্টারে আগুন ধরিয়ে দিচ্ছে। বিএনপির যেসব পোস্টার আশেপাশে ছিল, ব্যানার ছিল, সেগুলো ভেঙে চুরে নামিয়ে ফেলছে। প্রতিবাদ তো তারা করতেই পারে এই শিক্ষার্থীরা, কিন্তু এই প্রতিবাদের অবশ্যই উদ্দেশ্য আছে। আমি যেটি প্রথমে বলছিলাম যে এই ভিডিও ফুটেজটির প্রথমে যেটি আমার চোখে এসেছে সেটি শুধুমাত্র পায়ের ছবি দেখা গিয়েছিল। আমার কাছে মনে হচ্ছিল বিশেষ কোনো গোষ্ঠী এটা নিজেরা ইচ্ছাকৃতভাবে তৈরি করে ছেড়েছে বিএনপির বিরুদ্ধে এক ধরনের বিএনপিকে উস্কানি দিতে। এবং আমার কাছে আমার কোনো বন্ধু ফোন দিয়েছিল যে ফুটেজটি কোথাকার। আমিও মজা করে বলেছি এটা তৈরি করা, হয়তো ভারতে বসে কেউ তৈরি করেছে বা দেশের বাইরে থেকে তৈরি করেছে। কিন্তু ফুটেজটি দেখলাম সত্যিই স্বতঃস্ফূর্তভাবে কিছু শিক্ষার্থী এই কাজগুলো করছে। সোজা কথা, মুক্তিযুদ্ধের সব ধরনের স্মৃতি, মুক্তিযুদ্ধের সব ধরনের চেতনা ধ্বংসের জন্য একটি পক্ষ উঠে পড়ে লেগেছে। সেই পক্ষটিকে আমরা খুব ভালোভাবে জানি। তারা নিজেরাই তো স্লোগান দিচ্ছে, জিয়াবাদ থাকবে না, মুজিববাদ থাকবে না। এনসিপির পক্ষ থেকেই তো এই স্লোগানগুলো উচ্চারণ করা হয়েছে। এবং এই যে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের ছবিও পা দিয়ে দলল। এরা কি তারাই যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে? এরা কি তারাই যারা মুক্তিযুদ্ধের যে স্মৃতি বিজড়িত স্মৃতি চিহ্নগুলো রয়েছে তার দুমড়ে মুচড়ে দিচ্ছে? এরা কি তারাই যারা 32 নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছিল? নিশ্চয়ই তাদের অংশ।
আমি মোটামুটি অনেকখানি নিশ্চিত এই ছাত্ররা, এই শিক্ষার্থীরা তারা ইতিহাস সম্পর্কে কিছুই জানে না, তাদেরকে উত্তেজিত করা হচ্ছে, বিশেষ একটি অংশ তাদেরকে দিয়ে এগুলো করাচ্ছে, যে অংশটি দেশের স্বাধীনতার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে, চেতনার বিরুদ্ধে। এবং এই জায়গাটিতে এসে এখন বিএনপি কি বলবে আমার খুব জানতে ইচ্ছে করছে, তাদের বক্তব্যটি কি। এবং এই নিউজটি কিন্তু আমি প্রিন্ট মিডিয়ার বা অনলাইন পোর্টালের কোনো জায়গা দেখিনি। যে ভিডিও ফুটেজটা দেখেছি সেটি নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছে এই কারণে, এটি অনেক আগে থেকে ইউটিউবে একটি চ্যানেল রয়েছে, দীর্ঘদিন ধরে তারা কাজ করছে, ফেস দ্য পিপলের তাদের আইডিতে এটি দেখেছি আমরা। এবং সেখানে লেখা রয়েছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা যা করলো, টাইটেলে লেখা রয়েছে। বিএনপি কি বলবে এটি আমাদের জানতে ইচ্ছে করছে এ কারণে যে যখন 32 নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, তারা প্রথম দিকে কোনো বিবৃতি কিংবা প্রতিক্রিয়া জানাচ্ছিল না। 2 দিন পর এসে তারা একটি বিবৃতি দিল, যখন 32 নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পরে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন স্মারক, ভাস্কর্য, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন যেগুলো ধারণ করছিল সেগুলো, তারপর আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘর জ্বালিয়ে পোড়া দেওয়া হচ্ছিল, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছিল, তখন বিএনপি একটা দায়সারা গোছের বিবৃতি দিল যে এই অপসংস্কৃতির আমরা প্রতিবাদ করি, এইগুলো থামাতে হবে, সরকারের উদ্দেশ্যে বলেছিল। এবং সম্ভবত একটা শব্দ উচ্চারণ করেছিল, তাও আমার ঠিক মনে নেই, যে ঐতিহাসিক নিদর্শনগুলো ধ্বংস করা হচ্ছে। আমি কারো বাক্যে চাইবো যেন ওই বিবৃতিতে এই কথাগুলো থাকে, আমার ঠিক ভালো করে খেয়াল নেই। তারপরেও যদি থাকে, তারপরেও হয়তো সান্ত্বনা দেওয়া যাবে নিজেদেরকে। কথা হচ্ছে, কেন বিএনপি প্রতিবাদ করেনি? রাজনৈতিক প্রতিহিংসা থেকে? আজকে যখন জেনারেল জিয়াউর রহমানের তার প্রতি এই ধরনের চরম অবমাননাকর দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে, সেক্ষেত্রে আওয়ামী লীগও নিশ্চয়ই খুশি হচ্ছে। এবং আওয়ামী লীগও যে জিয়াউর রহমানের প্রতি প্রচন্ড অশ্রদ্ধা প্রদর্শন করেছে সে কথাও আমরা জানি। কিন্তু এগুলা কতদিন? কেন আমরা মৌলিক জায়গাগুলোতে এক থাকতে পারছি না? কেন আমরা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আমাদের কণ্ঠগুলো এক করতে পারছি না? এদিকে রোববার নির্বাচন কমিশনে গিয়ে এনসিপির একটি প্রতিনিধি দল তারা দাবি জানিয়ে এলো তাদেরকে যেন শাপলা প্রতীক দেওয়া হয় আর নৌকা প্রতীক তুলে নেওয়া হয়। এই তো সেই নৌকা প্রতীক, আওয়ামী লীগকে স্বীকার করুন আর না করুন, এই নৌকা প্রতীকে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে যে ইতিহাস রচিত হয়েছিল সেটিকে পাকিস্তানিরা স্বীকার করতে চাইল না, তাই না? আওয়ামী লীগের হাতে 70 নির্বাচনের পরবর্তীতে ক্ষমতা দিতে চাইল না, এবং সেখান থেকে তো স্ফুলিঙ্গ দাবানলের মতো ছড়িয়ে পড়লো এবং আমাদের মুক্তিযুদ্ধটা শুরু হয়ে গেল। মুক্তিযুদ্ধের সব কিছু ধুয়ে মুছে শেষ করে দিতে চাইবেন, এত সহজ সম্ভব এটি? স্বপ্ন দেখছেন, সাময়িক উত্তেজনা কাজ করছে। এবং এই তরুণদের বলছি, মানে যারা এনসিপি গঠন করেছে তাদের প্রতিও তো আমাদের শ্রদ্ধা ছিল। কেন অসংখ্য অগণিত মানুষ তাদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠছে ধীরে ধীরে? এই প্রশ্নটা কি তারা কখনো নিজেদেরকে করবে?